হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমি এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা সিরিজ শুরু করেছি। সেটা আমি পুরো কমপ্লিট করব, মানে 167 সেকশন পর্যন্ত আমি পুরো কমপ্লিট করে দেবো। তো এর আগে যে ভিডিওগুলো সেগুলো দেখবে লেসন 1, লেসন 2 করে আমার চ্যানেলেই দেওয়া আছে, সেগুলো দেখতে দেখতে আসবে। আজকে লেসন 3। আজকে আমি এই সেকশন 3-র অ্যাটেস্টেড আর নোটিশ এই দুটো নিয়ে বলে দেবো। এই দুটো কিন্তু মানে দেখতে খুব ছোট, একটে মানে জাস্ট ইলাবোরেশনের মতো দেওয়া আছে, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই টপিকগুলো। তো প্রথমে দেখতে হবে সেকশন 3-তে অ্যাটেস্টেডে মিনিমাম 2জন উইটনেস লাগে। মিনিমাম 2জনের বেশি হলে তো খুব ভালো, কিন্তু মিনিমাম তোমাকে 2জন উইটনেস দিতে হবে। আচ্ছা, অ্যাটেস্টেশন মিনস কি? অ্যাটেস্টেশন মিনস হচ্ছে টু সাইন আ ডকুমেন্ট অ্যাজ অ্যান এভিডেন্স অফ ইটস ডিউ এক্সিকিউশন। আচ্ছা, এই যে আমি বোর্ডে লিখেছি, আমি তো আমার রানিং হ্যান্ড রাইটিংয়ে লিখেছি, তো আমি বলে দিচ্ছি যে জায়গাগুলো, তো তোমরা শুনে একটু দেখে নেবে। তো মিনস টু সাইন আ ডকুমেন্ট অ্যাজ অ্যান এভিডেন্স অফ ইটস ডিউ এক্সিকিউশন। এখানে একটা কেস বলেছি আমি, এটা একটা কেস এটা একটা, সেটা হচ্ছে কুমার হরিশ্চন্দ্র বংশীধর 1965। এখানে অ্যাটেস্টেশনের একটা জাজমেন্ট আছে, যে অ্যাটেস্টেশন কেন করা হয় সেটা হচ্ছে যে পারপাস অফ অ্যাটেস্টেশন টু প্রোটেক্ট দ্য এক্সিকিউটেন্ট টু এনশিওর দ্যাট দ্য এক্সিকিউশন নট ডান বাই এনি ফোর্স, আনডিউ ইনফ্লুয়েন্স অর ফ্রড। তাহলে ফোর্স, আনডিউ ইনফ্লুয়েন্স, ফ্রড, এটা তোমরা খুব কন্ট্রাক্টে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে এটা আরও খুব ডিটেলে তোমরা পড়বে। এবং গিফট, মর্টগেজ, উইল এগুলো যখন করা হয় তখনও কিন্তু এই তোমার অ্যাটেস্টেশনটা দরকার হয়। তো এখানে দেখো, এখানে বলছে হু ক্যান বি উইটনেস। এক্সিকিউটেন্ট আর ট্রান্সফারি, মানে যে এক্সিকিউট করছে আর ট্রান্সফারি, এরা কিন্তু উইটনেস হতে পারে না। উইটনেস হতে গেলে তাকে মেজার হতে হবে, সাউন্ড মাইন্ড হতে হবে। মেজার মানে 18-এর বেশি বয়স হতে হবে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে। কন্ট্রাক্ট করার যেগুলো এসেন্সিয়াল সেম জিনিস এখানেও খাটবে। সাউন্ড হতে হবে তাকে। আর অ্যাকশনেবল ক্লেমটা আমি তোমাদেরকে চ্যাপ্টার 8-এ পড়াবো, ওখানে আরও ডিটেলে অ্যাকশনেবল ক্লেম আছে। এখানে জাস্ট একটুখানি দেওয়া আছে, তো ওটা ওখানে ভালো বোঝা যাবে। আমরা দেখবো যে নোটিশ হচ্ছে যে নলেজ অথবা ইনফরমেশান অ্যাবাউট ফ্যাক্ট। কোনো একটা জিনিসের নলেজ পাওয়া বা সেই ইনফরমেশান বা সেই ফ্যাক্ট সম্পর্কে জানা, সেটাই হচ্ছে যে নোটিশ। তো দেখো এখানে একটা জিনিস, এখানে প্রথমে এ বি এর সাথে কন্ট্যাক্ট করে। একটা ধরো বাড়ি বেচবে বলে, বা ধরো একটা গুডস বেচবে বলে, বাড়ি ধরো একটা বাড়ি বেচবে বলে কন্ট্যাক্ট করে। আবার এ সি এর সাথে কন্ট্যাক্ট করে। তো বি ধরো বলেছে আমি 1,00,000 দেবো, সি ধরো বলেছে আমি 1,10,000 দেবো। এ তখন দেখছে যে আচ্ছা, আমার 10,000 টাকা তো বেশি হচ্ছে, এই মালটা বিকে মানে বাড়িটা বিকে না দিয়ে ও সিকে দিয়ে দিয়েছে। তো সিকে যেহেতু দিয়ে দিয়েছে, সি জানতো না যে বি এর সাথে ওর কন্ট্যাক্ট হয়েছে। সি গুড ফেতে কনসিডারেশন দিয়ে বাড়িটা কিনেছে। তাহলে প্রিন্সিপাল অফ ইকুইটি অ্যান্ড গুড কনসার্ন, তাহলে কি হয়ে যাবে? বাড়িটা সি এরই হয়ে যাবে, কারণ সি তো জানতোই না যে বি এর সাথে আগে কন্ট্যাক্ট হয়েছে। এবার যদি এরকম সিচুয়েশন ধরো অ্যারাইজ করে যে সি জানতো যে বি এর সাথে আগে কন্ট্রাক্ট হয়েছে, তাহলে কিন্তু সি এর সাথে যে কন্ট্রাক্টটা সেটা কিন্তু আর ভ্যালিড নয়। আচ্ছা, এখানে এ আর বি, এ হচ্ছে অরিজিনাল ওনার, এ হচ্ছে অরিজিনাল, হ্যাঁ অরিজিনাল ওনার, আর বি হচ্ছে অস্টেন্সিয়েবল ওনার। অস্টেন্সিয়েবল ওনার মানে হচ্ছে যে বি বাড়িটাতে থাকে, বাড়িটার দেখাশোনা করে, অনেক কিছু দায়িত্ব নেয়। এবার সি হচ্ছে বাইরের লোক। তো সি দেখছে আচ্ছা বি বাড়িটাতে, বি একটা বাড়িতে আছে, বাড়ির দেখাশোনা করছে, থাকছে, তাহলে বি বোধহয় ওনার। তো বি বাড়িটা, একটা বাড়ি সিকে ডিরেক্ট বেচে দিয়েছে, কিন্তু বি তো ওনার নয়। বি হচ্ছে অস্টেন্সিয়েবল ওনার, মানে ওনারের মতো, ওনার নয়। অরিজিনাল ওনার হচ্ছে এ। তাহলে বি এর সাথে সি এর কন্ট্রাক্টটা ভ্যালিড, কিন্তু সেক্ষেত্রে যখন সি জানে না যে বি অস্টেন্সিয়েবল ওনার, কিন্তু বি যেই মুহূর্তে সি জানতে পারবে, বা ধরো যেই মুহূর্তে সি এর কাছে ইনফরমেশনটা আছে যে বি অস্টেন্সিয়েবল ওনার, তাও সি বিকে অ্যাপ্রোচ করলো, একে করা দরকার ছিল, সেক্ষেত্রে কন্ট্রাক্টটা ভ্যালিড হবে না। কারণ সি এর কাছে যখন নলেজ নেই তখন ঠিক আছে সেটা, যে হ্যাঁ আমার কাছে নলেজ ছিল না, আমি এর থেকেই করে ফেলেছি। কিন্তু যখন নলেজ আছে তখন কিন্তু আর ভ্যালিড না। এর পরেরটা দেখো, এখানে তোমার এ মেনটেনেন্স দেয় বিকে।
কোথার থেকে দেয়, তার একটা বাড়ি আছে, বাড়ি থেকে রেন্ট আসে, রেন্ট থেকে দেয়। এবার এ কি করছে, বলছে যে আমি আমার বাড়ি বেচে দেবো, তাহলে আর আমাকে মেনটেনেন্স দিতে হবে না। তো সিকে বাড়িটা বেচে দিয়েছে। তো সি জানতো না ব্যাপারটা যে এ বি বি বাড়িটা থেকে, মানে এ বাড়িটা থেকে যে ইনকামটা করে সেই ইনকামটা মেনটেনেন্স হিসাবেও বিকে দেয়, এটা সি জানতো না। তো সি বাড়ি কিনে নিয়েছে, তাহলে সেখানেও কন্ট্রাক্টটা ভ্যালিড। অ্যাকচুয়াল ওর এক্সপ্রেস নোটিস, মানে যেখানে পরিষ্কার বলা আছে সেটাই হচ্ছে অ্যাকচুয়াল ওর এক্সপ্রেস নোটিস। আমরা কিন্তু এখনও সেকশন 3তেই আছি, ঠিক আছে? আমরা এখনও কিন্তু সেকশন 3তেই চলছি। সেখানে নলেজ মাস্ট বি ডেফিনাইট, যে নলেজটা অ্যাবাউট কোনো জিনিস, সেখানে নলেজটা ডেফিনাইট নলেজ হতে হবে। আচ্ছা, পার্টিদের, যারা যে পার্টিরা কন্ট্রাক্ট করছে তাদের কাছে যে নলেজটা, সেটা তাদের কাছে দুজনের কাছেই, পার্টিদের কাছে নলেজটা থাকতে হবে। হ্যাঁ, পুরো ধরো দুনিয়ার লোক জেনে বসে আছে অথচ পার্টিদের কাছেই কোনো নলেজ নেই, সেক্ষেত্রে কিন্তু হবে না, পার্টিদের কাছে নলেজ থাকতে হবে। আচ্ছা, নলেজ ট্রানজ্যাকশান রিলেটেড, মানে এই যে ট্রানজ্যাকশানগুলো হয়েছে, কে কত পেয়েছে বা এই রিলেটেড, বা আগে আগে প্রপার্টিটা কার নামে ছিল, সেখান থেকে কার কাছে ট্রান্সফার হয়েছে, এই যে পুরো নলেজটা কিন্তু দরকার। আচ্ছা, এবার হয়ে গেল এটা অ্যাকচুয়াল ওর এক্সপ্রেস নোটিস। এরপরে আসছে কনস্ট্রাকটিভ নোটিস। কনস্ট্রাকটিভ নোটিসের মধ্যে প্রথমেই পড়ছে প্রিজাম্পশন অফ কোর্ট, মানে কনস্ট্রাকটিভ নোটিসে কোর্ট কিন্তু কোনো প্রুফ দেখবেই না, ডিরেক্ট ও প্রিজাম্পশন নিয়ে নেবে, এটাই হচ্ছে কনস্ট্রাকটিভ নোটিস। দেখো কনস্ট্রাকটিভ নোটিসটা আরও বলছি আমি একটু ডিটেলে। আমরা আসি কনস্ট্রাকটিভ নোটিসে। তো কনস্ট্রাকটিভ নোটিসে আমাদেরকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে উইলফুল অবস্ট্রাকশন, উইলফুল অবস্ট্রাকশন ফ্রম অ্যান এনকোয়ারি। সেখানে কি, সেখানে হচ্ছে একজনের কাছে একটা রেজিস্ট্রি লেটার আসছে, তো সে কিন্তু জানে যে রেজিস্ট্রি লেটারটাতে আমি যদি সিগনেচার করে লেটারটা রিসিভ করি, তো ভিতরে যে ফ্যাক্টগুলো আছে সেগুলো কিন্তু তার কাছে নোন ফ্যাক্ট। তো ও তখন ইচ্ছা করে, বদমাইশি করে, ও লেটারটাকে রিসিভই করছে না, ঠিক আছে? তো লেটারটাকে রিসিভ করছে না, এটাই হচ্ছে তোমার উইলফুল অবস্ট্রাকশন অফ ফ্রম অ্যান এনকোয়ারি, উইলফুল অবস্ট্রাকশন ফ্রম অ্যান এনকোয়ারি। এবার দেখো, এবার হচ্ছে গ্রস নেগলিজেন্স। গ্রস নেগলিজেন্সের প্রথমেই আছে বিয়টস ব্যান্ড লিমিটেড ভার্সেস পিই গুদ্দার অ্যান্ড কো। সেখানে এখানে যে জি আছে না, এই যে জি, জি প্রথমে এনকে ও, ওর একটা টাইটেল ডিড আছে, বাড়ির টাইটেল ডিড, সেটাও এনকে দেয়। তো দিয়ে এনের কাছ থেকে পয়সা নেয়। পয়সা নেওয়ার পরে ও বলে এনকে যে আমার টাইটেল ডিডটা, আমি বাড়িটা একজনকে বেচবো, তো সে টাইটেল ডিডটা এমনি একবার দেখতে চাইছে, দেখি দিয়ে দেবে আর কি। তো ব্যাংকও এন ও জিকে দিয়ে দেয়। জি সেই টাইটেল ডিডটা এনে আবার এলের ব্যাংকে ঢোকে যায় এবং এলের ব্যাংক থেকে টাকা নেয়। তো এই একটা ঘটনা ঘটায়, এটাকেই বলছে তোমার গ্রস নেগলিজেন্স বা ব্লান্ডার। এটা তো পুরোটা একটা ব্লান্ডার, যে কাজটা করেছে এটা পুরোটা একটা ব্লান্ডার। তো এখানে কিন্তু প্রথমে যেহেতু ডিডটা প্রথম ছিল এন এর কাছে, পরে ডিড এসেছে এল এর কাছে, ঠিক আছে? এই যে ডিড এসেছে, তো প্রথমে আগে এল টাকা পাবে, পরে এন টাকা পাবে, কারণ এন ভেরিফাই করে নেয়নি কেন, যে সত্যি সত্যিই ওর ডিডটা কাউকে দেখাতে নিয়ে যাচ্ছে নাকি কারো ব্যাংকে রেখে সেখান থেকে টাকা নেওয়ার ধান্দা করছে, সে এটা দেখায়নি কেন। তো প্রথম টাকা পাবে এল, নেক্সট টাকা পাবে এন, কারণ ডিডটা অ্যাট প্রেজেন্ট এল এর কাছে আছে। বেশ, এরপরে আসছে রেজিস্ট্রেশন, আমার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকবে, সেগুলো সব দেখে নিতে হবে। অ্যাকচুয়াল পজেশন, সেটার জন্য এই কেসটা একটু পড়বে, ড্যানিয়েলস ভার্সেস ডিভেনসন, এই কেসটা একটু পড়বে। আর ইমপ্লয়েড নোটিসটা আমি বলছি। দেখো, আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইমপ্লয়েড নোটিস। তো এখানে সবই কিন্তু আমরা কনস্ট্রাকটিভ নোটিসের মধ্যে পড়ছি। তো কনস্ট্রাকটিভ নোটিসেরই একটা পার্ট হচ্ছে ইমপ্লয়েড নোটিস। ইমপ্লয়েড নোটিসের মধ্যে ধরো এজেন্ট রিলেটেড কোনো ইস্যু এবং সেই এজেন্ট প্রিন্সিপালের হয়ে কাজ করছে।
ঠিক আছে, কোনো প্রিন্সিপাল কোনো এজেন্টকে অ্যাপয়েন্ট করেছে এবং সেই এজেন্ট তোমার প্রিন্সিপালের হয়ে কাজ করছে। তো মাস্ট বি ইন কোর্স অফ ইন বিজনেস, মানে পুরো বিজনেসের যে কোর্স সেই কোর্সের মধ্যে হতে হবে। আরেকটা হচ্ছে ফ্রডুলেন্টলি কনসিল করলে হবে না, এজেন্ট কোনো একটা কথা মিথ্যে করে ধোকা দিয়ে ফ্রডুলেন্টলি সেটাকে কনসিল করলো, সেটা করলে কিন্তু হবে না। কি বলছে দেখো explanation 3টা, a person shall be deemed to have had notice of any fact if his agent acquires notice thereof whilst acting on his behalf in the course of business to which that fact is material, provided that এইখানে বলছে দেখো provided that if the agent fraudulently conceal the fact, the principal shall not be charged with notice thereof as against any person who was a party or to or otherwise cognizant of the fraud। ঠিক আছে, এর উপরে দেখো এক্সপ্লেনেশন 2টা, আমরা কিন্তু ওই সেকশন 3 ওই নোটিসের ইয়েগুলো পড়ছি, এক্সপ্লেনেশনগুলো। এক্সপ্লেনেশন 2 বলছে দেখো, এনি পার্সন অ্যাকোয়ারিং এনি ইমুভেবল প্রপার্টি or any share or interest in any such property shall be deemed to have notice of the title if any of any person who is for the time being in actual possession thereof। আবার এখানেও তোমার 3টে প্রোভাইডেড ডাতে আছে যে ইনস্ট্রুমেন্টটাকে রেজিস্ট্রেশন অ্যাক্টে কমপ্লিটেড হতে হবে, ইনস্ট্রুমেন্টটাকে ডিউলি এন্টার্ড হতে হবে, ফিল্ড হতে হবে, ফাইলড হতে হবে, আর parties regarding the transaction to which the instrument relates have been correctly entered in the index kept under the section 55। তো এইভাবে হবে। তো নোটিশটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নোটিশ মানেই ওই মনে রাখবে প্রথম লাইনটা, পার্সন ইজ সেড টু হ্যাভ আ নোটিস অফ ফ্যাক্ট when he actually knows the fact or when but for willful absent from an inquiry or search which he ought to have made or gross negligence he would have known it। ঠিক আছে, এখানে নোটিশটাকে ডিটেলে বলেছে যে নোটিশ কি, বাই পার্সন ইজ সেড টু হ্যাভ নোটিস মানে কি, যে পার্সনটা অ্যাকচুয়ালি ফ্যাক্টটাকে জানে অর হোয়েন বাট ফর উইলফুল অ্যাবস্টেনশন ফ্রম অ্যান এনকোয়ারি অর সাচ হুইচ হি অট টু হ্যাভ মেড অর গ্রস নেগলিজেন্স হি উড হ্যাভ নোন ইট। ঠিক আছে, যে সে হয়তো সে সেটাকে জানে বা সেই ইনকোয়ারিটাকে কোনোভাবে এদিক ওদিক করছে কিংবা তার পার্টে কোনো গ্রস নেগলিজেন্স আছে, এখানেই তোমার নোটিশটাকে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা, অ্যাটেস্টেডের আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে টু অর মোর উইটনেস, একটু আগেই বললাম। আরেকটা জিনিস দেখো, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, সিন দ্য এক্সিকিউট্যান্ট সাইন অর অ্যাফিক্স হিজ মার্ক টু দ্য ইনস্ট্রুমেন্ট, তারপরে আছে অর হ্যাজ সিন সাম আদার পার্সন সাইন দ্য ইনস্ট্রুমেন্ট ইন দ্য প্রেজেন্স অ্যান্ড বাই দ্য ডিরেকশন অফ দ্য এক্সিকিউট্যান্ট, অর দিয়ে আবার পরের পয়েন্টটা দেখো, অর হ্যাজ রিসিভড from the executant a personal acknowledgement of his signature or marks। ঠিক আছে, তো এইভাবে পয়েন্টগুলোকে সুন্দর করে সাজানো আছে, তো এইগুলো একটু দেখে নেবে। নেক্সট দিন আমরা সেকশন 4-এ সেরকম কিছু নেই, আমরা সেকশন 5-এ চলে যাব ডিরেক্ট। ঠিক আছে, সেকশন 4টা কি বলছে দেখো, যে enactments relating to contracts to be taken as part of contract and supplemental to the Registration Act. The chapters and section of this act which relate to contracts shall be taken as part of Indian Contract Act। তো এখানে যেখানে চ্যাপ্টারে কন্ট্রাক্টের কথা বলা থাকবে বা কন্ট্রাক্ট রিলেটেড কথা হবে, সেগুলোকে সব কিন্তু আমাদের এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 দিয়ে আমরা ডিল করব। আমার কন্ট্রাক্টের ভিডিও কিন্তু আছে ইউটিউবে দেওয়া, হ্যাঁ, সেখানে খুব বেসিক থেকে আমি বলেছি, ওগুলো একটু দেখে নিও। এরপর হচ্ছে ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অ্যাক্ট রিলেটেড কী বলছে, অ্যান্ড সেকশন 54 প্যারাগ্রাফ 2 and 3, সেকশন 59, 107 and 123 shall be read as supplemental to the Indian Registration Act 1908। ঠিক আছে, তো যেখানে যেখানে কন্ট্রাক্ট অ্যাক্ট লাগবে কন্ট্রাক্ট, যেখানে রেজিস্ট্রেশন লাগবে রেজিস্ট্রেশন। তো 4 পর্যন্ত আমি তোমাদের পুরো করিয়ে দিলাম। নেক্সট দিন থেকে আমরা সেকশন 5 থেকে শুরু করবো, চ্যাপ্টার 2টা খুব ইম্পর্ট্যান্ট। তো ভিডিওগুলো যেভাবে আমি আপলোড করছি সিরিজ ওয়াইজ, ঠিক সেভাবে কিন্তু তোমরা দেখবে, আর আমি আলাদা করে প্লেলিস্টও বানিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। তো আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে সমস্ত ল স্টুডেন্টরা আছে, চাইলে তোমরা সেটা জয়েন করতে পারো। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।